দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আরেকটি ছোট গল্প নিশীথে। এই নিশীথে ছোট গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। এই নিশীথে ছোট গল্পটি বিহার টেটের অন্তর্গত রয়েছে। রবীন্দ্রনাথ সাহিত্যে তার অন্যান্য ধারার মতোই ছোট গল্প ধারাতেও তার কৃতিত্বের পরিচয় রেখেছেন আমাদের সামনে। রবীন্দ্রনাথ অনেক প্রকার ছোট গল্প রচনা করেছিলেন। তার মধ্যে কয়েকটি প্রকার হলো, দেখো, প্রথমত প্রেম বিষয়ক ছোট গল্প তিনি রচনা করেছেন। দ্বিতীয়ত সমাজ সংস্কারমূলক তিনি ছোট গল্প রচনা করেছেন। এছাড়াও আরেকটি পর্যায় নিয়ে তিনি ছোট গল্প রচনা করেছিলেন, সেটি হলো অতি প্রাকৃত বিষয় নিয়ে, মানে একটু ভৌতিক টাইপের আর কি। তো আমাদের এই যে নিশীথে গল্পটি রয়েছে, এই নিশীথে গল্পটিও অতি প্রাকৃত পর্যায়ের মধ্যে পড়ে। এই যে ছোট গল্পটি, এই ছোট গল্পটি সাধনা পত্রিকায় 1301 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের যতগুলি অতি প্রাকৃত টাইপের গল্প রয়েছে, তার মধ্যে নিশীথে যে গল্পটি, সেটি এক উল্লেখযোগ্য মাত্রা আমাদের সামনে বয়ে এনেছে। অতি প্রাকৃত জিনিসটা কি? তোমরা অনেকেই ভেবে থাকবে অতি প্রাকৃত জিনিসটা কি। দেখো, যে গল্প পড়লে আমাদের গা শিহরিত হয়ে উঠবে, আমাদের গা রোমাঞ্চিত হয়ে উঠবে, গায়ে কাঁটা দিবে, পেছনে তাকাতে ভয় লাগবে, অথচ পেছনে তাকানোর লোভ আমরা সামলাতে পারবো না, আমরা তাকিয়েই ফেলবো। আর গল্পটি যখন আমাদের পড়া শেষ হবে, একাকী অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে আমাদের দ্বিধাবোধ হবে বা ভয় লাগবে। এটি হলো অতি প্রাকৃত গল্পের বৈশিষ্ট্য। তবে এই নিশীথে গল্পটিতে অতি প্রাকৃতের অনেকগুলি বৈশিষ্ট্য থাকলেও এই গল্পটিতে রয়েছে মনস্তাত্ত্বিক ক্রিয়া বিক্রিয়ার প্রসঙ্গ। রবীন্দ্রনাথের এই নিশীথে গল্পটির সঙ্গে এডগার এলান পোয়ের লিজিয়া ও মোরেল্লা এই গল্প দুটির সাদৃশ্য খুব বেশি করে লক্ষ্য করা যায়। এমনকি এডগার এলান পোয় এবং রবীন্দ্রনাথের এই গল্প দুটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, গল্প দুটির মধ্যে চরিত্রগত ও ভাষাগত শুধু মিল নেই, মিল রয়েছে গল্প দুটির ঘটনাগত, বর্ণনাময় এবং সংলাপ, সমস্ত দিক দিয়ে এই দুটি গল্পের মিল লক্ষ্য করা যায়। তবে এডগার এলান পো এবং রবীন্দ্রনাথের এই গল্প দুটির মধ্যে প্রচুর মিল থাকলেও তাদের গল্প বলার উদ্দেশ্য এক ছিল না। নিশীথ এই শব্দটির অর্থ কি বলতো? এই শব্দটির অর্থ হলো রাত্রি। রবীন্দ্রনাথ একসময় রাত্রিকালীন কবি হতে চেয়েছিলেন। আমরা দেখতে পাই এই যে নিশীথে গল্পের যে নায়ক রয়েছে, সেই নায়ক রাত্রিবেলা অন্য কোথাও ভেসে চলে গিয়েছে। তবে এই রাত্রি এই নিশীথে গল্পে কোনো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করেনি। রাত্রি তার সৌন্দর্য নিয়ে অপরূপভাবে সজ্জিত হয়েছে এই গল্পে। আর গল্পের রোমান্টিক নায়ক সেই রাত্রির সৌন্দর্যেই হাবুডুবু খেতে খেতে ভেসে চলে গেছে। আমরা নিশীথে গল্পের প্রথমেই দেখতে পাই বাড়ির সামনে একটি বাগান রয়েছে এবং সেই বাগানে সব সময় যেন একটা স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে। তাদের শোবার ঘরের দক্ষিণ দিকে খানিকটা জায়গা মেহেন্দি গাছের যে গাছ রয়েছে, সেই গাছ দিয়ে ঘেরা দেওয়া রয়েছে এবং এই মেহেন্দি গাছের যে বাগান, এই বাগানটি আমাদের নায়কের স্ত্রী তার নিজের হাতে তৈরি করেছিলেন। এই বাগানে বর্ণের তেমন বাহার দেখা যায় না, তবে এই বাগানে সবুজের বাহার
লক্ষ্য করা যায়। মানে এখানে তেমন ফুল টুল ইত্যাদি হতো না, তবে সবুজ সবুজ গাছপালা প্রচুর দেখা যেত। একটি বকুল গাছের তলা সাদা মার্বেল দিয়ে বাঁধানো ছিল এই বাগানের মধ্যে। আর এই ধরনের পরিবেশের মধ্য দিয়েই নায়কের হৃদয়ে ভালোবাসার সূত্রপাত ঘটেছিল, এটি আমরা এই গল্পে দেখতে পাই। এই গল্পের সমগ্র কাহিনী বর্ণিত হয়েছে রাত্রির অন্ধকারের মধ্যে দিয়ে। এই গল্পে আমরা দেখতে পাই নায়ক দক্ষিণাচরণ তার স্ত্রীর, মানে তার যে প্রথমা স্ত্রী, তার যে মারা গিয়েছে, তার মরে যাওয়ার বা মারা যাওয়ার বিবরণ এবং তার স্ত্রীর সমস্ত ঘটনার বিবরণ রাত্রিবেলা দিয়েছিলেন একটি ডাক্তারবাবুকে। দক্ষিণাচরণ বাবু ছিলেন একজন আদর্শ সংসারী ব্যক্তি, যিনি অল্প কোনো ঘটনার মাধ্যমেই আবেগপ্রবণ হয়ে উঠতেন। আমরা এই গল্পে দেখতে পাই দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রী যখন একজন মৃত সন্তান প্রসব করল, যখন তিনি মৃত সন্তান প্রসব করলো তারপর থেকে তিনি, মানে অর্থাৎ তার প্রথম স্ত্রী, বিভিন্ন জটিল রোগে তার শরীর জর্জরিত হতে থাকলো। মানে তারপর থেকেই তার শরীরে যেন জটিল রোগ দেখা দিতে শুরু করলো। আর স্ত্রীর এই রোগের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের নায়ককে, মানে দক্ষিণাচরণ বাবুকে যেতে হয়েছিল এলাহাবাদ একটি ডাক্তারের পরামর্শ করতে। সেখানে নিজের জ্ঞাতি ডাক্তার হারান ডাক্তারের সাথে তার পরিচয় হয় এবং হারান ডাক্তারের মেয়ে, তখন তার সাথেও দক্ষিণাচরণ বাবুর পরিচয় ঘটেছিল। হারান ডাক্তারের মেয়ের নাম ছিল মনোরমা। এই মনোরমা দেবীর সঙ্গেও দক্ষিণাচরণের আলাপ কিন্তু তখন হয়ে যায়। আর এদিকে দক্ষিণাচরণের প্রথম স্ত্রীর নাম এখানে দেওয়া নেই। প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণাচরণ বাবুর বিভিন্ন রকম টেনশন, মানে তার দুশ্চিন্তা দিন দিন বাড়তেই থাকে। দক্ষিণাচরণ বাবু টেনশন করতেন, মানে তিনি চিন্তিত ছিলেন, এটি তার স্ত্রী বুঝতে পারছে এবং তার স্ত্রীর এত পরিমাণে অসুখ হয়ে গেছিল যে তিনি নিজেও তার বেঁচে থাকা নিয়ে বা তার প্রাণ নিয়ে একটু সংশয় বোধ করতেন সবসময়। মানে তিনিও যে চিন্তা করতেন না তা না, এবং তিনিও চাইতেন এসব ঝামেলা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় দক্ষিণাচরণ বাবুকে। তিনি নিজেই একদিন ডাক্তারবাবুকে বলেছিলেন যে আমি তো আর ঠিক হব না, শুধু শুধু কয়েকটি মিথ্যা ওষুধ গিলিয়ে শুধুমাত্র দক্ষিণাচরণ বাবুর দেনা বাড়িয়ে লাভ কি? তার প্রাণটাই যখন ব্যামো, তখন শুধু শুধু ওষুধ গিলিয়ে লাভ কি? এমন একটা ওষুধ দাও যাতে তার প্রাণটাই বের হয়ে যায়। এরপর দেখতে পাই গল্পে, যেদিন দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রীর শারীরিক যন্ত্রণা ভীষণ পরিমাণে বেড়ে যায়, মানে তিনি আর সহ্য কিছুতেই করতে পারছিলেন না, সেই এক্সট্রিম পর্যায়ে দক্ষিণাচরণ বাবুর বাড়িতে হারান ডাক্তার এবং তার মেয়ে মনোরমা আসেন। ডাক্তার কন্যা মনোরমা দক্ষিণাচরণ বাবুর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দক্ষিণাচরণ বাবুর মন হয়ে ওঠে কুণ্ঠিত, মানে তিনি কি করবে বুঝতে পারছেন না। মানে হঠাৎ করে একটি মেয়ে ঘরে প্রবেশ করলো, তো তিনি বউয়ের কাছে কি পরিচয় দিবেন, কি বলবেন, এটা কে, তিনি বুঝে উঠতে পারছিলেন না। তাই দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রী যখন তার হাত ধরে তাকে জিজ্ঞাসা করেছিল, মানে দক্ষিণাচরণ বাবুর হাত ধরে তাকে জিজ্ঞাসা করেছিল ও কে, ও কে গো, তার উত্তরে দক্ষিণাচরণ বাবু সহজেই বলে উঠেছিলেন আমি চিনি না। যখন দেখলেন তিনি একটি ভুল বলে ফেললেন, মানে স্ত্রীর কাছে কিছু লুকোনোটা ঠিক নয়, তখন আবার নিজেকে সামলে নিলেন এবং তারপর উত্তর দিলেন যে উনি হারান ডাক্তারের মেয়ে মনোরমা। এরপর তারা বাইরে চলে যায় এবং মনোরমা সেই ঘরে থেকে যায়। যখন মনোরমা সেই দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রীর সাথে বসে গল্প করছিলেন, সেই সময়
সেখানে এসে উপস্থিত হয়েছিলেন হারান ডাক্তার। হারান ডাক্তারের হাতে ছিল দুটো শিশির, মানে দুটো শিশিতে ওষুধ ছিল, এবং হারান ডাক্তার বারবার রোগীকে বলতে শোনা যায় যে এই শিশি দুটো খুব সাবধানে ব্যবহার করতে হবে। যে নীল রঙের শিশিটা ছিল সেটি হচ্ছে মালিশ করবার, এবং অন্য যে শিশিটি রয়েছে সেটি খাবার ওষুধ। নীল রং যেহেতু বিষ, নীল এই জন্য ওই শিশিটা, আর এটি বারবার যেন হারান ডাক্তার সেই রোগীর কানের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছিল যে এটি বিষ, এটি বিষ। মানে বারবার হারান ডাক্তার ইচ্ছাকৃতভাবে রোগীকে বলে দিচ্ছিল যে খুব সাবধানে খাবে, এটি খাবার ওষুধ আর একটি বিষ, মানে মালিশ করার ওষুধ। হারান ডাক্তার নীল রংটি বারবার, মানে খাওয়ার ওষুধটির দিকে তার টার্গেট ছিল না, তার টার্গেট ছিল নীল রঙের ওষুধটির দিকে। নীল ওষুধটি বারবার তাকে দেখিয়ে দিয়ে বিষ বলে সেটি তার মাথার পাশে রেখে দিয়ে চলে যায়, যাতে রোগীটি খুব সহজেই তার মৃত্যুর ঠিকানাটি খুঁজে পায়। এদিকে মনোরমা আর কিছুক্ষণ রোগীটির পাশে বসে থাকতে চাইলে তিনি বলেন যে উনি মা লক্ষ্মী, চিরকাল মানুষের সেবা করে এসেছেন, তাই তিনি অন্যের সেবা সহ্য করতে পারেন না। এ কথাটি তিনি প্রথম স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন। আর তখন দক্ষিণাচরণ বাবু সেখানে আসেন এবং হারান ডাক্তারকে বলেন, চলুন না আমরা একটু বাইরে ঘুরে আসি, একটু নদীর ধারে পায়চারি করে আসি। আসলে দক্ষিণাচরণ বাবুর প্রথম স্ত্রীর মৃত্যুর ব্যাপারে ডাক্তার হারানের, মানে হারান ডাক্তারের সক্রিয় ভূমিকা ছিল, এটি আমরা স্বীকার করতেই পারি। আবার আমরা দক্ষিণাচরণ বাবুকেও নির্দোষ বলতে পারি না। তিনি সেদিন রাত্রিবেলা হারান ডাক্তারের বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়িতে একটা অসুস্থ রোগী আছে, তার উচিত হয়নি সারা রাত ওইভাবে, মানে সারা রাত বলতে অর্ধেক রাত পর্যন্ত ওইভাবে স্ত্রীকে বাড়িতে একা ফেলে ধুয়ে চলে যাওয়াটা। তিনিও তো দোষী, দীর্ঘ সময় স্ত্রীর পাশে উপস্থিত না থেকে স্ত্রীকে তিনি মারা যাবার সময় দিয়েছিলেন, মানে এটাও তো দোষ। আর তার প্রথম স্ত্রীর যখন মৃত্যু হয় তার কিছুদিন পরেই হারান ডাক্তারের ইচ্ছেতেই মনোরমার সঙ্গে দক্ষিণাচরণ বাবুর বিবাহ সম্পন্ন হয়েছিল। মনোরমা শিক্ষিতা ও সুন্দরী হওয়া সত্ত্বেও এতদিন তার কুলের দোষ ছিল, মানে কুল দোষ, গ্রহ নক্ষত্র থাকে না, এমন কুল দোষ ছিল যার জন্য হারান ডাক্তার এতদিন তার বিয়ে দিতে পারেননি। অবশ্য ডাক্তারবাবু দক্ষিণাচরণের কাছে বলেছিলেন যে তার যোগ্য পাত্র তিনি এতদিন পাননি বলেই মেয়েকে বিয়ে দেননি। আসলে রবীন্দ্রনাথ এই গল্পে একটি জিনিস আমাদের সামনে তুলে ধরেননি, সেটি হলো মনোরমা কি চায়। দেখো, তার বাবা চায় দক্ষিণাচরণের সাথে বিয়ে দেওয়ার, তো মনোরমা করে নিল। অ্যাকচুয়ালি মনোরমা কি চায় সেটি রবীন্দ্রনাথ কখনো স্পষ্ট করেননি। আসলে এই গল্পটিতে রবীন্দ্রনাথ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই প্রাধান্য দিয়েছিলেন। দেখো, গল্পটি এই পর্যন্ত একটি স্বাভাবিক অবস্থাতেই চলছিল। তোমরা এখন ভাবতে পারো যে প্রথমে অতিপ্রাকৃত গল্প ইত্যাদি বিভিন্ন বললাম, কোথায় অতিপ্রাকৃত এর মধ্যে? কিন্তু গল্পটি তাদের বিবাহের পর থেকেই নতুন মোড় নিয়েছিল। তার দ্বিতীয়বার বিয়ের পর থেকে, মানে দক্ষিণাচরণ বাবু অতিপ্রাকৃত জালের মধ্যে তিনি ঘুরপাক খেতে থাকেন। তিনি মনোরমার কাছে নিজের প্রেম নিবেদন করেছিলেন, কিন্তু সেই প্রেম মনোরমা প্রত্যাখ্যান করেছিল, মানে তিনি তাকে সঠিকভাবে মেনে নিতে পারেননি। তখন দক্ষিণাচরণকে বলতে শোনা যায়, আমি যখন তাকে আদরের কথা বলতাম, হেসে প্রেমালাপ করার চেষ্টা করতাম, মনোরমা চুপ করে থাকতো, কোনো কথা বলতো না। সে হাসতো না, সে
গম্ভীর হয়ে থাকতো। কোথাও যেন তার মনে একটা খটকা লাগতো। আমি কেমন করে বুঝবো? আসলে মনোরমার মনকে দক্ষিণাচরণ বাবু কোনোদিন বুঝতেই পারেননি। তিনি মনোরমার নারী মূর্তিকেই ভালোবেসেছিলেন, তার মনকে কখনো ভালোই বাসেননি। মনোরমাকে হৃদয় দিয়ে তিনি উপলব্ধি করতে পারেননি। আর যেহেতু তিনি মনোরমাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেননি বা মনোরমার মনে তিনি নিজের জায়গা করে নিতে পারেননি, সেই মুহূর্তে তার প্রথম স্ত্রীর কথা মনে পড়ে গেছে যে প্রথম স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, প্রথম স্ত্রীকেও আমি খুব ভালোবাসতাম। যেহেতু দ্বিতীয় স্ত্রীর কাছে তিনি যোগ্য সম্মান পাননি, তখন প্রথম স্ত্রী তার মনে আবার উদ্ভাসিত হয়েছে। একদিন বরানগরের বাগানে সন্ধ্যাবেলা জ্যোৎস্নার আলোকে সাদা পাথরের ওপর সাদা শাড়ি পরা মনোরমার মুখের ওপর জ্যোৎস্নার আলো পড়লে দক্ষিণাচরণবাবু তার দ্বিতীয়া স্ত্রী মনোরমার কাছে এসে দুহাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো কালেই ভুলতে পারবো না। আর এ কথা বলেই সঙ্গে সঙ্গে দক্ষিণাচরণবাবু চমকে উঠেছিলেন, কারণ তিনি ঠিক একই কথা প্রথম স্ত্রীকেও একই জায়গায় বলেছিলেন। প্রথম স্ত্রীকেও তিনি এইভাবেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে বকুল গাছের ওপর দিয়ে, ঝাউ গাছের ওপর দিয়ে, গঙ্গার পূর্ব পাড় থেকে গঙ্গার সুদূরে পশ্চিম পাড় পর্যন্ত হা 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 হাসি হতে শোনা যায়, মানে হাসির আওয়াজ শোনা যায় গঙ্গা বক্ষে। দক্ষিণাচরণ সেই হাসির আওয়াজ শুনে সেই পাথরের ওপর মূর্ছিত হয়ে, মানে সেন্সলেস হয়ে পড়ে যান। মূর্ছিত হয়ে গেছিলেন এবং তারপর জ্ঞান ফিরে এসে তিনি শুনতে পান সেই যে উপর দিয়ে যে আওয়াজটি হচ্ছিল না, সেটি একটি পাখির শব্দ। প্রথম স্ত্রীর প্রতি লুকিয়ে রাখা দুর্বলতা দেখো একটা শব্দেই দক্ষিণাচরণ বাবুকে নাড়িয়ে দিয়েছিল। তাই এরপর থেকে আমরা দেখতে পাই দক্ষিণাচরণ বাবু সূর্য ডোবার পর থেকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আর কথা বলার সাহস পেতেন না। কিছুদিন পরে এভাবে চলতে থাকা অবস্থায় দক্ষিণাচরণ বাবু তার স্ত্রী মনোরমাকে নিয়ে বরানগর থেকে বোটে করে কিছু দূরে ঘুরে আসার পরিকল্পনা করেন। চারপাশে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল, সেই পরিবেশে আকৃষ্ট হয়ে মনোরমা দক্ষিণাচরণ বাবুর কাছে তার হৃদয়ের দরজা যা এতদিন বন্ধ করে রাখছিলেন সেটি ধীরে ধীরে খুলে দিতে থাকেন। মানে মনোরমা দক্ষিণাচরণ বাবুর কাছে ধীরে ধীরে সঁপে দিতে থাকেন। গঙ্গা ছাড়িয়ে পদ্মার বুকে তারা তার পাশ দিয়ে, মানে পদ্মার পাড় দিয়ে তারা হাঁটতে থাকেন। এভাবে দক্ষিণাচরণ বাবু ও মনোরমার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় এবং তাদের সম্পর্ক ধীরে ধীরে একটু এগোতে থাকে। তারপর যখন তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে চুম্বন করছিলেন, এমন সময় সেই মরুভূমির মধ্যে, মরুভূমি বলতে নদী পাড়ে যে বালিগুলো পড়ে থাকে, সেই মরুভূমির মধ্যে হা হা করে ওঠে এবং একটি শব্দ সেখানে শোনা যায়, ও কে, ও কে গো। এই শব্দ শোনার পর দক্ষিণাচরণ বাবু ও মনোরমা দুজনেই চমকে ওঠেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা বোটে করে আবার ফিরে আসেন। রাতে ক্লান্ত শরীর নিয়ে মনোরমা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও দক্ষিণাচরণ বাবুর ঘুম কিছুতেই আসছিল না। তার কানে যেন ওই শব্দটা বারবার বেজে যাচ্ছিল, ও কে গো। খন নায়ক দক্ষিণাচরণের মনে
একটি অপরাধ বোধ কাজ করতে শুরু করে। আর এভাবেই গল্প বলার মধ্য দিয়ে ডাক্তারের কাছে দক্ষিণাচরণ বাবুর একটি যে ভুল তিনি করেছিলেন জীবনে, সেই ভুলটি প্রকাশ করেন তিনি। এই গল্পটিতে আমরা দেখতে পাই গল্পটি রাতের মধ্যেই সংগঠিত হয়েছে, মানে তিনি যে গল্পটি বলেছিলেন না, সেই সময়টা ছিল রাত, অথচ দিনের উজ্জ্বল আলোয় দক্ষিণাচরণের চোখে মুখে কোনো আতঙ্কের চিহ্ন আমরা দেখতে পাই না। রাত হলেই রাতের পরিবেশে তার চোখ মুখে যেন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আসলে নিশীথে গল্পটি একটি অপরাধ মনের ব্যঞ্জনাময় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। দেখো, গল্পটির বিষয়বস্তু এটুকুই ছিল। এবার আমি এই গল্পটির এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন একসাথে দিব না, এটি গল্পটির বিষয়বস্তু আলাদাভাবেই থাক। আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর একটি আলাদা ভিডিওতে দিয়ে দিব। তাহলে আজ এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজ এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি।